বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা সাহিত্য চর্চার কবিতা কিংবা গদ্য এগুলো নিয়ে নয়, আজ তোমাদের বলতে চলেছি তোমরা যে একেবারে নতুন একটা বই পেয়েছো, যেখানে তোমরা দেখেছো সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস এই প্রসঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। সেই প্রসঙ্গে কয়েকটা কথা আজকে বলবো, আজকে ক্লাসে আলোচনা করব। তোমাদের মধ্যে হয়তো খানিকটা ভীতিও কাজ করছে যে এই বইটা কি করে পড়ব, সাহিত্যের ইতিহাস এই নতুন শব্দটা এর সঙ্গে আমরা সরগরম হব কিভাবে। তো আজকের এই ক্লাসে এই সাহিত্যের ইতিহাসটি কি সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং তার সঙ্গে বাংলা ভাষার সাহিত্যের ইতিহাসের একটা যুগ বিন্যাস তা দেখে নেব। কেমন? তাহলে আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো, কি বললাম, সাহিত্যের ইতিহাস আসলে কি, সে কিভাবে কথা বলে। কেমন? তাহলে প্রথম হলো আমরা দেখব সাহিত্যের ইতিহাস কি, আর দ্বিতীয় পার্টে আমরা দেখব বাংলা ভাষার সাহিত্যের যুগ বিন্যাস। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা সাহিত্যের ইতিহাস কি এই বিষয়টা সম্পর্কে একটু জেনে রাখি। এবার বিষয়টা হলো সাহিত্যের ইতিহাস মানে হলো সে পৃথিবীর যে কোনো প্রান্তের সাহিত্যের ইতিহাস হতে পারে। আমরা তো বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব, কিন্তু আমরা সাহিত্যের ইতিহাস বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে কোনো ভাষা, সে সংস্কৃত সাহিত্যের ইতিহাস হোক, অ্যারাবিক সাহিত্যের ইতিহাস হোক, কিংবা ইংরেজি সাহিত্যের ইতিহাস হোক, বা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস হোক, যে সাহিত্যের ইতিহাস হোক না কেন, তো সে সাহিত্যের ইতিহাসটা আসলে কি এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সমাজ হলো গতিশীল ধারার মতন, অনেকটা জলের প্রবাহের মতন। কেমন? সে প্রতি মুহূর্তে কি করে, নিজেকে পরিবর্তন করতে শুরু করে, এগিয়ে চলে ধারাবাহিক গতিতে। সে কিন্তু বদ্ধ জলাশয়ের মতো দাঁড়িয়ে নেই। জনগোষ্ঠী যবে থেকে সৃষ্টি হয়েছিল, মানুষ যবে থেকে একটু একটু করে এগিয়ে চলতে শুরু করলো, সে গুহাবাসী মানুষ হোক বা তারপরে, এই এগিয়ে চলা মানুষ নিজেদের অভিজ্ঞতা প্রতি মুহূর্তে অর্জন করত। এবার এই অভিজ্ঞতা কেমন, মানুষ চলার পথে অভিজ্ঞতা অর্জন করল গতিশীল সমাজে। অভিজ্ঞতা অর্জন করার পর মানুষ এগিয়ে চলছে তার নিজের গতিতে। এবার অর্জন করা অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষ কি চাইবে, আরেকজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে। তখনই মানুষের প্রয়োজন হলো যে আমি একে লিখে রাখি, কিন্তু তখনও লিপি আবিষ্কৃত হয়নি। তাহলে লিখে রাখার তাগিদ যখন মানুষের মধ্যে সৃষ্টি হলো, সেই তাগিদেই সে কিন্তু গুহার দেয়ালে ছবি আঁকতে শুরু করলো, চিত্রলিপি তৈরি হলো। এরপর আস্তে আস্তে এগিয়ে চললো মানুষ, এগিয়ে চললো তার সভ্যতা, তার অভিজ্ঞতাকে আরো সুন্দরভাবে দৃঢ়ভাবে রেখে দেওয়ার জন্য আরো দীর্ঘ কয়েক হাজার বছর অতিক্রান্ত হয়ে গেল। এবার এই অভিজ্ঞতাগুলিকে প্রকাশ করবার স্বার্থে, লিপিবদ্ধ করবার স্বার্থে জন্ম নিল লিপির, অর্থাৎ বর্ণমালার জন্ম নিল। তা সে সাংকেতিক হোক বা যাই হোক না কেন। এবার মানুষ এই বর্ণমালা যখন তৈরি করলো, তখন কিন্তু সে তার অভিজ্ঞতাকে কখনো ব্যক্তিগত কখনো সমষ্টিগত সেই অভিজ্ঞতাগুলিকে লিপিবদ্ধ করে রাখার একটা প্রচেষ্টা নিজের মধ্যে রাখলো এবং করলো তাই। তাহলে অভিজ্ঞতা অর্জন করার পরে মানুষ কি করলো, লিপিবদ্ধ করবার চেষ্টা করলো। কি লিপিবদ্ধ করবার চেষ্টা করলো? তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা। কেমন? লিপিবদ্ধ অভিজ্ঞতা করবার, প্রকাশ করবার স্বার্থে নিজের অজান্তেই সে কিন্তু
সাহিত্য সৃষ্টি করে ফেলল, তখন তাই হয়ে দাঁড়ালো সাহিত্য। এবার সে ব্যক্তিগত হোক কিংবা সমষ্টিগত হোক, সেই অভিজ্ঞতা যখন প্রকাশ পেল তাই সাহিত্যের রূপ ধারণ করল। একটু একটু ভাবে এই সাহিত্য এগিয়ে চলল। এবার সাহিত্য হয়ে দাঁড়ালো আসলে একটা সমাজের, একটা প্রাণের, একটি জীবনের ভাবধারার বহিঃপ্রকাশ কিংবা তার দৃশ্যমানতার বহিঃপ্রকাশ। সেক্ষেত্রে আমরা বলে থাকি, সমালোচকেরা বলে থাকেন কখনো কখনো, লিটারেচার ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। সভ্যতার দর্পণ হলো সাহিত্য। আমি কখনো কখনো বলে থাকি সাহিত্য সমালোচনার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, যে লিটারেচার ইজ দ্য শ্যাডো অফ সিভিলাইজেশন। কিন্তু আসলে হলো সব জায়গায় সাহিত্যের মধ্য দিয়ে একটি সমাজকে সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়া যায় না, অনুভব করা যায় না। কারণ সাহিত্যিক তার সাহিত্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করবার সময় কখনো কখনো কল্পনার মিশ্রণ করে থাকেন, অনুভূতির মিশ্রণ করে থাকেন। তাই সেটা সরাসরি আয়না না হয়ে, মিরর না হয়ে, সে কিন্তু প্রতিচ্ছবি হয়ে থাকে সমাজের। যাই হোক, এভাবে একটু একটু করে ব্যক্তিগত অভিজ্ঞতা, তার সঙ্গে মিশ্রিত হয় সাহিত্যিকের কল্পনা, তার সঙ্গে মিশ্রিত হয় সাহিত্যিকের ব্যক্তিগত অনুভূতি। এই সব নিয়ে তৈরি হয় একটি সাহিত্য। এবং সেই সাহিত্য যখন ধারাবাহিক প্রক্রিয়ায় একটি ভাষার প্রাচীনত্বকে প্রমাণ করে, একটি ভাষার, একটি সভ্যতার প্রাচীন কথাগুলিকে প্রকাশ করে দেয়, তখনই তাই হয়ে দাঁড়ায় সাহিত্যের ইতিহাস। সুতরাং আমরা কি দেখলাম? ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, মানুষ তার অভিজ্ঞতা অর্জন করলো, অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করলো, লিপিবদ্ধ অভিজ্ঞতার মধ্যে সংমিশ্রিত হলো ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত ধারণা এবং তার সঙ্গে সঙ্গে অনুভূতি এবং কল্পনা। এবং এই সকল বিষয় যখন ঐতিহাসিক প্রেক্ষাপটে তাকে আমরা দেখে নেব, কবে সৃষ্টি হয়েছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল, কে সৃষ্টি করেছিলেন, এই সকল বিষয়কে একসঙ্গে বলে থাকি আমরা সাহিত্যের ইতিহাস। আমাদের পাঠ্যে যেটি আছে তা হলো বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস। এবার বাংলা ভাষা, বাংলা ভাষা কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায়নি। আমরা যদি পৃথিবীর জনগোষ্ঠীর নিরিখে আমাদের বাংলা ভাষাকে দেখি, তাহলে দেখতে পাই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে একটি শাখা ভারতের দিকে চলে এলো। আমি যখন ভাষার পৃথকভাবে ক্লাস নেব, ভাষাতত্ত্বের ইতিহাসের ক্লাস নেব এবং ভাষা বংশের কথা বলবো কোনো ক্লাসে, তখন এগুলো আরো বিস্তৃতভাবে আলোচনা করব। তবে এই ক্লাসটির নিরিখে যেটুকু আমাদের খুব জানার প্রয়োজন সেটুকু একটু জেনে রাখো, যে বাংলা ভাষার সাহিত্যের ইতিহাস তো আমরা পড়ছি, তো সেই বাংলা ভাষাটা কোথা থেকে এলো? পৃথিবীর সকল জনগোষ্ঠীর সবচেয়ে বড় গোষ্ঠীটির নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। কেমন? ইন্দো ইউরোপীয়। কেমন? এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা ভারতের দিকে চলে এলো। সেই প্রাচীন ভারতের কথা বলছি। যখন প্রাচীন ভারত মানে বিস্তৃত ভারত, অখণ্ড ভারত, সেই সময়ের কথা বলছি। যে শাখাটি ভারতবর্ষের দিকে চলে এলো সেটা হলো ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী। কেমন? ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী থেকে দুটো শাখা বেরিয়ে গেল, একটা ভারতীয় আর্য, আরেকটি চলে গেল ইরান প্রদেশের দিকে, যার নাম হলো ইরানীয় আর্য। তাহলে ভারতে যেটা রইলো, আমি আরেকটা শাখার দিকে যাচ্ছি না, ভারতে যেটা রইলো সেটা হলো ভারতীয় আর্য। কেমন? ভারতীয় আর্য এই শাখাটি ভারতবর্ষে এসে অবস্থান করতে শুরু করল। ভারতীয় আর্যের এই ভাষা পরবর্তী সময় কয়েক হাজার বছর ধরে, কয়েকশো বছর ধরে পরিবর্তিত হলো। যে ভাষাটি দাঁড়ালো তাকে বলা হয় বৈদিক ভাষা। আমি সংক্ষেপে বলি এখানে। বৈদিক ভাষা থেকে আমরা দেখি তিনটে ধারায় এই বৈদিক ভাষাটি বিন্যস্ত হয়ে গেল। কেমন? কি কি সেগুলো? প্রথমত সংস্কৃত, দ্বিতীয়ত প্রাকৃত, আর তৃতীয়ত পালি। তাহলে বৈদিক ভাষা থেকে তিনটে শাখা বেরিয়ে এলো। কি কি বেরিয়ে এলো? সংস্কৃত একটি,
বৈদিক থেকে চলিত রূপকে গ্রহণ করে সংস্কৃত ভাষা তৈরি হলো, তুলনামূলক সরলীকৃত। কেমন? তারপরে আরেকটি ভাষা, সেটা হলো প্রাকৃত। প্রকৃত শব্দ থেকে প্রাকৃত শব্দটা তৈরি হলো, আর পালি আরেকটি। এবার এই তিনটি শাখা থেকে, প্রাকৃত থেকে আরেকটা শাখা তৈরি হয়ে গেল, নাম তার মাগধী প্রাকৃত অপভ্রংশ। কি নাম বললাম? মাগধী প্রাকৃত অপভ্রংশ। কেমন? তাহলে মাগধী প্রাকৃত অপভ্রংশ এই শাখাটি জন্ম দিল। এই শাখা থেকেই এর পরবর্তী সময়ে তৈরি হয়েছে বাংলা ভাষা। ঠিক আছে? এই সময়টা কিন্তু সুদীর্ঘ সময়। তাহলে কি দাঁড়ালো বলি? সারা পৃথিবীর জনগোষ্ঠীর সবচেয়ে বড় ভাষা গোষ্ঠীটির নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। সেখান থেকে একটি শাখা, সবচেয়ে বড় শাখা চলে এলো ভারতের দিকে, ইরানের দিকে, তার নাম হলো ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী। কেমন? তারপর একটা শাখা ভারতে চলে এলো, ইন্ডিয়ান আরিয়ান। আরেকটা শাখা ইরানের দিকে চলে এলো, ইরানীয় ভাষা গোষ্ঠী বা ইরানীয় আর্য। কেমন? এই ইন্ডিয়ান আরিয়ান থেকে, ইন্ডিয়ান আরিয়ান অর্থাৎ ভারতীয় আর্যর তিনটে যুগ আমরা দেখতে পাই। কেমন? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সেখান থেকে তৈরি হলো বৈদিক যুগ। এটা কিন্তু আধুনিক যুগে চলে গেল, ভারতীয় আর্য ভাষা। বৈদিক যুগের তিনটে শাখা আসে, সংস্কৃত, প্রাকৃত আর পালি। এখান থেকে প্রাকৃত থেকে তৈরি হলো মাগধী প্রাকৃত অপভ্রংশ, আর তারপরে মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে তৈরি হলো আমাদের বাংলা ভাষা। সুদীর্ঘ সময়ে পথ অতিক্রম করে এই বাংলা ভাষার জন্ম হয়েছে। সময়টা কখন? খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক, এই সময়কালের মধ্যে বাংলা ভাষা তৈরি হলো। কেমন? কুটিল লিপি তৈরি হলো তখনই। কেমন? বেশ, তাহলে বাংলা ভাষা কোথায় কিভাবে তৈরি হলো মোটামুটি একটা চিত্র তোমরা পেলে। ভাষার ক্লাস যখন পৃথক ভাবে নেব তখন বিস্তৃত ভাবে এগুলো আবার জানিয়ে দেব। এইবার এই বাংলা ভাষা যখন তৈরি হলো সেই সময়টা হলো খ্রিস্টীয় নবম খ্রিস্টাব্দ থেকে দশম বা দ্বাদশ খ্রিস্টাব্দ, এটা মনে করা হয়। তাহলে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ আমি ধরে নিলাম, এই খ্রিস্টাব্দ, এই সময়ে বাংলা ভাষা প্রথম তৈরি হলো। কেমন? এবার এই যে বাংলা ভাষা তৈরি হলো, তৈরি হয়ে তো থেমে থাকবে না। বাঙালি তার অভিজ্ঞতাকে, নিজেদের ভাবনাকে, নিজেদের দার্শনিকতাকে, সেগুলো সব তুলে ধরবার চেষ্টা করবে, আর সেই চেষ্টাই জন্ম দেবে সাহিত্যের। হলো তাই, এগিয়ে চলতে শুরু করলো, সাহিত্য রচিত হলো। এই সময় থেকে শুরু করে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক থেকে শুরু করে আজ পর্যন্ত এই সুদীর্ঘ পথে বাংলা সাহিত্যে যা যা রচিত হয়েছে, আমরা সেই সকল রচনাগুলিকে তিনটি ভাগে বিন্যস্ত করতে পারি। সাহিত্যের ইতিহাস পড়তে গেলে কিন্তু আজকের যে ক্লাসটি বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চিত্র তোমরা তৈরি করে নিতে পারবে মনের মধ্যে, তাহলে খুব সহজে সাহিত্যের ইতিহাস বুঝতে সমর্থ হবে। এবার এই বাংলা সাহিত্যের এই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই সুদীর্ঘ পথে বাংলা সাহিত্য যা রচিত হয়েছে সেগুলিকে তিনটে ধারায় বিন্যস্ত করা হয়। কেমন? খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ থেকে শুরু করে আজ পর্যন্ত। তার প্রথম ধারা কি? যাকে বলা হয় প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। দ্বিতীয়কে বলা হয় মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ। আর 3 নম্বরকে বলা হয় আধুনিক যুগ। আমরা এবার এই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের সময়কালগুলিকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বললাম প্রাচীন যুগ মানে হলো খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে শুরু করে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়টা। কেউ কেউ এটাকে আরেকটু বাড়িয়ে দেখতে চান, যদি আমরা এর মধ্যে সীমিত রাখতে চাই। এই সময়ে বাংলা ভাষার যে নিদর্শন আমরা পাই তার নাম হলো, একটাই নিদর্শন, তা হলো চর্যাপদ। কেমন? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদ।
এই প্রসঙ্গে একটু বলে রাখি, আগামী বছর যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী তাদের জন্য চর্যাপদ সম্পর্কে বিস্তৃত আলোচনা অত্যন্ত জরুরি। পরীক্ষা আসতে পারে, ভীষণ গুরুত্ব বহন করছে এটা। এখানে 2021-এর পরীক্ষার্থীর জন্য লিখে দিলাম, ওদের জন্য কিন্তু, তোমাদের জন্য 2021-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই চর্যাপদ, তার সাহিত্য মূল্য, দেশকাল সমাজের চিত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? পরীক্ষা আসতে পারে। যাই হোক, এবার এই চর্যাপদ তৈরি হলো, লেখা শুরু হলো। চর্যাপদে কি আছে আমরা একটুখানি সংক্ষেপে জেনে নিই। চর্যাপদের পরে বিস্তৃত ক্লাস করব, তখন বলে দেব। আসলে চর্যা শব্দের অর্থ যা পালন করা হয় বা যা আচরণ করা হয়। কি পালন করা হয়, কি আচরণ করা হয়? আসলে বৌদ্ধ সাধনতন্ত্রের গূঢ় নিহিত তাত্ত্বিক কথা। কেমন? তাই কিন্তু চর্যাপদের যে কবিতাগুলো আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আমরা পেতে পারি। তোমরা প্রাসঙ্গিকভাবে দেখে নেবে, 46.5টা পদ আবিষ্কৃত হয়েছিল প্রথম। কেমন? তার মধ্যে 24 জন কবির নাম ছিল, মতান্তরে 23 জন। এই সম্পর্কে বিস্তৃত ক্লাসে পরে যখন আসবো তখন আরো বিস্তৃত ভাবে বলে দেব। এখন তোমরা জেনে রাখো, তাহলে প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। মধ্যযুগ, এবার আমরা মধ্যযুগে চলে আসি। মধ্যযুগের সময়কাল মনে করা হয় 1351 থেকে শুরু করে সেই 1800 সাল পর্যন্ত। কেমন? 1800 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত বলা হয়। এবার এর মধ্যে সৃষ্টি সম্ভার অসংখ্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ মানে একটা সুবর্ণ যুগ ছিল বাংলা সাহিত্যে। যদিও আধুনিক যুগকে সামনে রেখেই, মনে রেখেই বলছি, বাংলা সাহিত্যের মধ্যযুগে অসম্ভব সাহিত্যের ভান্ডার ছিল, অবস্থান করেছিল, যা আজ সমানভাবে সমাদৃত বাংলা সাহিত্যে। এবং সীমিত সময়ের মধ্যেই অসংখ্য লিখন প্রক্রিয়া তা আমাদের অবাক করে দেয় খানিকটা হলেও। যেখানে আমরা প্রথমে দেখব শ্রীকৃষ্ণ কীর্তন। কেমন? শ্রীকৃষ্ণ কীর্তন কেমন থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে একেবারে ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত। কবি ভারতচন্দ্রের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। কবি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। 1760 সালে যিনি মারা যান, যার সাহিত্যের নাম ছিল, যার বিখ্যাত কাব্যের নাম ছিল অন্নদামঙ্গল কাব্য। যে সাহিত্যিককে বলা হতো বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের প্রারম্ভিক পর্যায়ের কবি, যাকে বলা হতো দ্য লাস্ট অফ দ্য অ্যানসেন্ট অ্যান্ড ফার্স্ট অফ দ্য মডার্ন। কেমন? এবং তার সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলেছিলেন। তোমরা নিশ্চয়ই এগুলো কম বেশি শুনেছ। যাই হোক, তো আমরা সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দেখব, বড়ু চণ্ডীদাস রচিত। এরপর এই যে শুরু হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা, আর থেমে থাকেনি, দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। মঙ্গল কাব্যে চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল, এই কাব্যগুলোকে দেখব। শাক্ত পদাবলী দেখব, আরাকান রাজসভার কবিদের কাব্য দেখব, বৈষ্ণব পদাবলীর অসংখ্য কবিতা রয়েছে সেখানে, সেগুলো দেখে নিতে পারি। সামগ্রিকভাবে সব মিলিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগ এক দারুণ সম্ভার নিয়ে আমাদের সামনে আসবে, নিশ্চয়ই মনে থাকবে তোমাদের। এবার আসি আধুনিক যুগ। আধুনিক যুগ শুরু হলো কবে থেকে? আধুনিক যুগ যবে থেকে শুরু হলো, 1800 সাল বলে দিয়েছি, মানে তোমরা বুঝতেই পারছো তখন ইউরোপীয় শক্তি ভারতের বুকে আছে। আর ইউরোপীয় শক্তি যখন আছে, তাহলে বৈদেশিক সাহিত্য দ্বারা প্রভাবিত হবে ভারতবর্ষের সাহিত্য সভ্যতা, তাই না? হলো তাই। 1801 সাল কি হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজের পত্তন। 1801 থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে বর্তমান পর্যন্ত। কেমন? 1801 থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিস্তৃত সময়ে বাংলা সাহিত্য দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। তাই হলো আধুনিক যুগের বাংলা সাহিত্যের নিদর্শন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়ে গেল। উইলিয়াম কেরি ভারতবর্ষে চলে এলেন। তার হাতে বাংলা সাহিত্যের স্বর্ণযুগের পত্তন হলো। বাংলা সাহিত্য নতুন ধারা এগিয়ে চলতে শুরু করলো। রাজা রামমোহন রায় এলেন। তার পরবর্তীতে বিদ্যাসাগর মহাশয় এলেন 1820 খ্রিস্টাব্দে জন্ম যে মানুষটির। রবীন্দ্রনাথ ঠাকুর যার সম্পর্কে বলেছিলেন যে ভগবান এত মানুষ তৈরি করতে করতে, এত বাঙালি তৈরি করতে করতে একটি মানুষ তৈরি করে দিয়েছেন, সেই বিদ্যাসাগর মহাশয় এলেন। গদ্য সাহিত্যের যে সার্থক শিল্পী আমাদের সামনে আত্মপ্রকাশ করলো। অক্ষয় কুমার দত্তের কথা নিশ্চয়ই জেনেছ, অক্ষয় কুমার দত্তের কথা পড়ব।
নাট্য সাহিত্য শুরু হয়ে গেল, তারপর দীনবন্ধু মিত্রের কথা পড়বো, সেখানে বাংলা কাব্য সাহিত্যের স্বর্ণযুগ এলো আবার মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে, তোমরা নিশ্চয়ই জানো। সেখানে মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, কি নেই সেখানে। অসম্ভব সাহিত্যের ভান্ডার নিয়ে আমাদের সামনে মধুসূদন দত্ত আবির্ভূত হলেন। এরপরে রবীন্দ্র সাহিত্যের যুগ শুরু হয়ে গেল। এবার এই রবীন্দ্র সাহিত্য যখন এলো, রবীন্দ্র সাহিত্যের বিস্তৃত অধ্যায়, তারপরে একজন একজন করে তিন বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এলেন, জীবনানন্দ দাশ এলেন বাংলা সাহিত্যে, কবি নজরুল এলেন। এইরকম করে বাংলা সাহিত্য তার অসম্ভব সম্ভার নিয়ে আধুনিক যুগে অবস্থান করতে শুরু করলো। আজ পর্যন্ত, কবি শঙ্খ ঘোষের সময় পর্যন্ত এই আধুনিক যুগ চলছে। বাংলা সাহিত্যের যুগ বিন্যাস করলে এভাবেই তাদের আমরা পেতে পারি। সুতরাং এই স্থানে নাম আর পৃথকভাবে লিখছি না, দু একটি উল্লেখযোগ্য নাম লিখে দিই যেগুলো সত্যিই খুব দরকার। তার মধ্যে একটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, রামমোহন রায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমুখ ব্যক্তিত্বগণ। কেমন? প্রমুখ ব্যক্তিত্বগণ। কেমন? এই বিস্তৃত অধ্যায়গুলো আমাদের একটু দেখে দিতে হবে। এখানে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যেটা জানা দরকার আছে। এই মধ্যযুগের বাংলা সাহিত্যকে আমরা মোটামুটি ভাবে তিনটি শ্রেণীতে বিন্যস্ত করি। এক হলো চৈতন্য পূর্ববর্তী, চৈতন্যদেবকে মাঝখানে রেখে, কেমন? চৈতন্য সমসাময়িক আর চৈতন্য পরবর্তী। মধ্যযুগের বাংলা সাহিত্যকে যখন আলোচনা করব তখন এগুলো বলে দেব, কেমন? তো চৈতন্যদেবকে মাঝখানে রেখে আমরা চৈতন্য পূর্ববর্তী সময়ের কবিদের কথা পড়ি, চৈতন্য পরবর্তী সময়ের এবং চৈতন্য সমসাময়িক, এইভাবে মধ্যযুগকে বিন্যাস ঘটাতে পারি। এই সামগ্রিক অংশটা তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়তে হবে, কেমন? তো আজকের ক্লাসে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে সাহিত্যের ইতিহাসই বা কি, আর বাংলা সাহিত্যের ইতিহাস বলতে আমরা কি বুঝি, তার মোটামুটি একটা চিত্র তোমরা পেয়েছো। এরপরে অপেক্ষা করো, আগামী সময় চর্যাপদের ক্লাস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর লাইক শেয়ার করতে ভুলো না, কারণ নিজে শেখো, আরেকজনকে শেখাও। সকলকে ধন্যবাদ।